পরে আমি বলতেছি তোরা বলে থানায় নিয়ে যাবি আমার, তাহলে এদিক কোথায় নিয়ে কয় তোর আজকেই শেষ দিন, তোরা থানায় নেওয়ার জন্য আনছি, তোরা তো আমরা মেরে ফেলার জন্য আনছি, তাড়াতাড়ি সবাই যন্ত্র বার করতে বল, ওরা জবাই করে। আপনি ওই সময় বুঝতে পারতেছিলেন যে আপনি বাইচা ফিরতে পারবেন যখন নিয়ে গেছে? না, আমার তো বেঁচে থাকার কোনো আশা ছিল না। আমার বেঁচে থাকার ফেরিস্তা সেটা বাইকে যদি ওই সময় সাথে সাথেই না করতো, তাহলে তোরা আমার এই বাংলা বাড়িতে মেরে ফেলতো। আর দ্বিতীয়ত তখন আমার যে পুলিশ আমাদের সেভ করছে, যেটা তোমরা একটা 11 বছর মেয়েরে দর্শন করে হত্যা করছো, ওইটা প্রতিবাদ করছি আমরা। আর ওইটার প্রতিবাদ করতে যে আজকে তোমরা আমার জীবন নিতে চাও। আমার কথা হলো যে আপনাদের রাজনীতির কোন দল পরে আমাদের জীবন কেন শেষ হবে? আপনারা কেন একজন মাদক ব্যবসায়ী, একজন খুনি দর্শনকারী আপনার দলে নিতে হবে? বাংলাদেশে কি ভালো মানুষের এতই অভাব হয়ে গেছে? স্বপ্নের ঠিকানা বাংলাদেশে সবাই চিনে, সালমান শাহকে নিয়ে আর বড় কোনো রকমের কাজ দেখা যায় না ব্যক্তি ছাড়া। কিন্তু এই মানুষটা এত কিছু, এত আনন্দের মানুষ, এত মানুষের জন্য করা মানুষ, সে আজকে আমার সাথে বসে জীবন বাঁচানোর জন্য। ঘটনাটা এখন এই পর্যায়ে চলে গেছে। আপনি এত বড় ব্যবসায়ী মানুষ, মানে শত শত কর্মচারী আপনার জন্য কাজ করছে, লাখো মানুষের কর্মসংস্থান করছে, 100টা হয়েছে। এটা কি ভাই, আমাকে একদম শুরু থেকে বলেন না। আসলে বিষয়টা এরকম হয়েছে যে আমি মানুষের উপকার করতে যে আজকে আমি বিপদে পড়ছি। আমার নিজের জন্য কিন্তু এই ঘটনাটা ঘটে নাই। 2018 সালে পূর্বাচল রূপগঞ্জে 300 ফিট নীলা মার্কেটের পাশে আমাদের আত্মীয় স্বজন ছিল। আমার চাচাতো ভাইয়ের মেয়ে রাকিব, চাচাতো ভাই, ওর মেয়ে হলো সুবর্ণা। ওর মেয়ে 11 বছর একটা মেয়ে, মাত্র 5 পাস করছে, 6ষ্ঠ শ্রেণীতে উঠছে। তাকে রমজান মাসে ইফতারির টাইমে তাকে 4 জন অপহরণ করে নিয়ে যায় বাসার থেকে। নিয়ে তারা একটা বাউন্ডারির ভিতরে ওই মেয়েটাকে দর্শন করে। দর্শন করার এককালীন সময় তারা দর্শন করতে পারতেছে না বিধায় ওই মেয়েটার যৌনাঙ্গ ব্লেড দিয়ে তারা কাটে। এই যৌনাঙ্গটা যে ব্লেড দিয়ে কাটছে, এই মেয়েটা একটা সময় পরে প্রচন্ড রক্তক্ষরণ হয়। তখন তারা ওই পূর্বাচলের যে বালি আছে, এই বালি মেয়েটার যৌনাঙ্গে ঢুকায় দেয়। এবং আমি যে কথাটা বলতে খুবই হচ্ছি যে আমাদের সবারই মেয়ে আছে। এরকম একটা ঘটনা যখন আমরা জানলাম, তখন তারা এই মেয়েটারে আমরা জানছি আর একটু পরে। বিষয়টা হলো যে তারা এই মেয়েটারে এইভাবে অত্যাচার করার পরে মেয়েটা যখন মেরে ফেলার জন্য মেয়েটাকে তারা ওই যে আমাদের গ্রামের যে কীটনাশক আছে, কীটনাশক খাওয়াই দেয়। কীটনাশক খাওয়ায় মেয়েটারে ফালাই দেয় আর কি। পরবর্তীতে মেয়েটা মারা যায়। মেয়েটা মারা যাওয়ার পরে আমরা জানতে পারি, এলাকাবাসী সবাই আমরা যাই। যাওয়ার পরে তৎকালীন ওই এলাকার যারা নেতৃস্থানীয় আছিল, তারা ওই সন্ত্রাসীদের গডফাদার ছিল, যারা এই ঘটনা ঘটাইছে, তারা ওই সময় এলাকার মাস্তানি, চাঁদাবাজি, তারপর মাদক ব্যবসা সব নিয়ন্ত্রণ করছে। এই জন্য তাদের ভয় কেউ আগায় নাই। তখন আমরা যখন দূরের থেকে আত্মীয় স্বজন যাওয়ার পরে আমরা যখন মানববন্ধন করি, মিছিল করি, তারপর প্রশাসন আসে এবং লাশটাকে আমরা দাফন করি। আমরা ময়না তদন্তের বিষয়টা হলো তারা লাশ মেয়ের বাবার কাছ থেকে একটা সিগনেচার নেয় যে আপনার মেয়ে তো মারা গেছে, আপনি একটা সই করেন। মেয়ের বাবার লেখাপড়া জানে না, নামটাই অনেক কষ্ট করে লিখছে। কি লিখছে তারা তো আর জানে না। মেয়ের বাবা বলতেছে যে ময়না তদন্ত করতে হবে, আপনি একটা সই করেন। তখন তারা এটা থানায় নিয়ে একটা অপমৃত্যু মামলা দাখিল করে। আসামি পক্ষ এবং কর্মকর্তা তাদের, যার সাথে ওদের খুব মহরম ছিল, ওই লোকের মাধ্যমে তারা এইটা করে। তখন যখন ময়না তদন্ত শেষে লাশটা নিয়ে আসে, তখন আমরা জানতে পারি, আমরা কবর দিতে বাধা দিই যে আবার দ্বিতীয়বার ময়না তদন্ত করতে হবে। পরে থানার ওসি সাহেব সহ এসপি স্যার গেছিল, তারপরে ওই সময় এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা গেছে। যাওয়ার পরে বলতেছে আপনারা সঠিক বিচার পাবেন, লাশটা কবর দিতে দেন, লাশটা তো পোস্টমর্টম হয়ে আছে। পোস্টমর্টম কি আমাদের জানা ছিল না, আসলে পোস্টমর্টমটা কেন করতে হয়। তখন আমরা লাশ কবর দিতে দিচ্ছি। পরবর্তীতে মামলা হয়েছে। মামলা হওয়ার পরে আমরা দীর্ঘ সময় এই মামলাটা
ফেস করতেছি আর কি। মামলাটা এখন ট্রায়াল পর্যায়ে আছে। এখন এই মামলাটা আমার ওই সময় তারা অনেক প্রেসার করছে, অনেক নেতাকর্মী, অনেক এলাকার এমপি, তারপরে কাউন্সিলর, চেয়ারম্যান, তাদের দিয়ে আপোষ করানোর চেষ্টা করছে। আমরা যখন আপোষ করি নাই, সর্বশেষ গাজী সাহেবের বাসায় আমারে আর আমার মামলার যে বাদী রাকিব তারে ধরে নিয়ে যায় গাজী সাহেবের লোকজন। এটার ভিতরে ছিল এলাকার নেত্রী, এটার মূল কারিগর ছিল নেত্রী। বর্তমান যে আসামি তাদের সাথে একটা যোগসাজশ ছিল এবং বিজনেস পার্টনার, মাদক ব্যবসার পার্টনার ছিল তারা। এলাকায় যত ঘটনা ঘটতো এই তাদের সিন্ডিকেটের মাধ্যমে, যেমন জমি দখল, বালি ভরাট, মাদক ব্যবসা, চাঁদাবাজি সব তারা নিয়ন্ত্রণ করত। নীলা মার্কেটের যে আশেপাশের হোটেলগুলা সব তারা নিয়ন্ত্রণ করত। এরপর ওই নেত্রী আমাদেরকে উঠাই নিয়ে যায়। ফার্স্টে ভালো কথা বলে যে গাজী সাহেব আপনাকে দেখা করতে বলছে। কি বিষয় গেলেই বুঝতে পারবেন। আমরা প্রথম দিন যেতে চাই নাই, দ্বিতীয়বার ডাকছে যাইতেন, তৃতীয়বার তারা আমাদেরকে এক প্রকার ফোর্স করে নিয়ে যায়। বলতেছে যে আপনাদের মামলাটা আমরা আপোষ করতে চাই, মেয়ের বাবার কি করতে হইব আমরা বুঝবো। এখন তো অনেকদিন হয়ে গেছে, মেয়েটা মারা গেছে, এখন এই মামলাটা আপোষ করার জন্য আর কি আমাদেরকে অনেক ফোর্স করে। একটা সময় পরে আমরা নিরুপায় হইয়া আমরা আপোষ করি না। ওইখান থেকে তারা এই বাদীরে নিয়ে যায়, তার গাড়ি দিয়ে বাদীরে কোর্টে নিয়ে যায়, আমার ওইখানে বসায় রাখে। বললে যে যতক্ষণ পর্যন্ত না আপনি ওর জামিন হবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানেই থাকবেন। গাজী সাহেব শুধু বলছে যে আপনারা দুই পক্ষ মিলে যান, বা এটার কি সমাধান করা লাগে আপনারা জামিন করে আসেন, আমি সমাধান করে দিব। তখন আমরা রাজি না হওয়ার কারণে তারা ওই ইয়েরে নিয়ে যায়। তখন গাজী সাহেব এটা বলে বের হয়ে যায়। বলার পরে এবং তার দল বাহিনী নিয়ে বাদীরে নিয়ে আপনার নারায়ণগঞ্জ কোর্টে যায়। নারায়ণগঞ্জ কোর্টে যাওয়ার পরে ওইখান থেকে আসামির বাদীরে ধার করায় এবং বাদীরে ফোর্স করে বলতে বাধ্য করে যে ওদের জামিন হইলে আমাদের কোনো আপত্তি নেই। তারা আগে থেকে সব রেডি করা আছে, কোর্টে সবকিছু রেডি করা আছে। যখন বাদী কথা বলতে বাধ্য হয়, যখন বাদী বলে তখন তার কিছু করার থাকে না, তখন প্রশাসন আসামিদেরকে জামিন দেয়। তারা জামিনে বের হয়ে আসার পরে আমার এলাকার আমার আত্মীয় স্বজনদের অনেক ক্ষতি করে, অনেক দোকানপাট নষ্ট করে এবং আমার অনেক হুমকি দুমকি দেয় এবং এলাকায় অনেক ত্রাসের রাজত্ব কায়েম করে এবং আমার আত্মীয় স্বজনদের নামে মিথ্যা মামলা দেয় একাধিকবার। এমন কি তারা এই মামলাটা আপোষ করতে না পাইরা আমার সাথে যে ছিল আমার 3 ভাগিনা, 2 ভাগিনা, একটা হলো ভাগ্নে জামাই প্রতিবন্ধী, তার সেও তারা মামলায় ঢুকায়। ওই মামলাটায় প্রথম একটা আসামি ধরল সাব্বির, দ্বিতীয় আসামি ধরল রাসেল, তৃতীয় আসামিটা তারা করছে কি, যখন আপোষ করতে না পারি মামলাটা দুর্বল করার জন্য তারা এই আসামিটার নিয়ে আত্মসমর্পণ করায়। কিন্তু তারা নাটক সাজায় আর কি, যে ধরা পড়ছে কোথায়, থানার সামনে দিয়ে যাইতেছিল ওইখান থেকে ধরা পড়ছে। তাহলে কোন আসামি, মার্ডার কেসের আসামি থানার সামনে গুড়গুড় করে না। আসামি রনি ধরা পড়ছে, আমরা খবর পেয়ে যাই, পরে পুলিশ আমাদেরকে বলে আপনারা চলে যান, আমরা ব্যবস্থা নিতেছি, আমাদের আর থানায় গুরুত্ব দেয় না। তখন তাদের আরেকজন গডফাদার ছিল, তার নাম আমি বলতে চাচ্ছি না, এলাকায় সবাই জানে ওদের গডফাদারকে। আমার জীবনের নিরাপত্তাহীনতায় আছি আমি কারোর সাথে আমার কোনো শত্রুতা নাই। তারা যখন আসামির নিয়ে তখন লিখিত একটা অভিযোগ দেয় 164-এ, লিখিত অভিযোগ দেয় যে ওদের সাথে আমার 3 ভাগিনাও ছিল। কিন্তু আমার ভাগিনারা এই মিছিলে প্রতিবাদ করছে এবং মামলায় দৌড়াদৌড়ি করছে আমার সাথে, সব সাপোর্ট করার কারণে 3 ফ্যামিলির 3 জনের নাম দিয়া তারা আমারে দুর্বল করার চেষ্টা করে। পরবর্তীতে যখন এমপি সাহেব আমরা জামিন করে আনলো, আর এই যে ঘটনাটা ঘটলো, আমার 2 ভাগিনারে ধরে নিয়ে যায় ঈদের আগে পুলিশ। ওরা ওই মামলা যে দিছে ওইখান থেকে ওরা রিমান্ড করাইয়া, আসামিদের ওয়ারেন্ট করাইয়া ওরা নিজেরা কাছে থেকে বাড়ি দেখায় দিয়া ঈদের 3 দিন আগে ধরায় নিয়ে যায়।
তারপর তাদেরকে আমরা জামিন করার জন্য অনেক চেষ্টা করি। তখন আমি এমপি সাহেবের কাছে বারবার যাই এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে যাই যে আপনারা ওই সময় আমাদেরকে ধরে নিয়ে ওদের জামিন করছেন, এখন এই যে আমার বাগিনাদের পুলিশ ধরে নিয়ে গেছে গা, এখন জামিন করানোর ব্যবস্থা করেন। তারা আমাকে কোনো সহযোগিতা করে না। পরবর্তীতে আমরা আমাদের চেষ্টায় তাদেরকে 1 মাস জেল খাটার পরে তাদেরকে বের করে নিয়ে আসি জামিনে। এখন ওই মামলাটা আপোষ করার জন্য দীর্ঘদিন তারা চাপ সৃষ্টি করতেছিল। এখন মামলাটা বিচারাধীন, খুব কাছাকাছি। 5 আগস্টে সরকার পতনের পরে তারা অনেক চেষ্টা করে যে এই মামলাটা শেষ করার জন্য। তারা এখন ওইখানে যে গ্রুপগুলো আছে সরকার এবং আগামীতে যারা ক্ষমতা আসতে চায় তাদের সাথে তারা জয়েন করছে। জয়েন করে তারা এখন ওই ক্ষমতাটা দেখাচ্ছে। ওই ক্ষমতা দিয়া এখন তারা এই এলাকায় মব সৃষ্টি করতেছে। অনেকগুলা ঘটনা ঘটাইছে। তারা কেউ প্রতিবাদ করে না, অনেকের মারধর করছে, অনেকের বাড়িঘর দখল করছে, জমি দখল করছে, 1 লোকের প্লটও দখল করে ফেলছে। তাহলে এই সমস্ত ঘটনা আমরা এখন জানতে পারতেছি। আমরা ভাই কাজ করে খাই, কাজের মানুষ আমরা। এখন আমার যে ঘটনাটা ঘটছে 27 জুন, ওইখানে আমি 25 তারিখে মাত্র একটা অফিস নিছি। 1 তারিখের থেকে উদ্বোধন, আমরা 25 তারিখে ওই সেট আপ করছি আর কি। 27 তারিখে বৈশা আমাদের কিছু লোক লাগবে, নতুন নিয়োগ পরীক্ষা চলতেছে। জুম্মার নামাজের পরে খাওয়া দাওয়া করবো, তখন তো লোকজন এমনি নাই, ওই টাইমটা তারা বেছে নেয়। যাওয়ার পরে 12 থেকে 15 জন লোক তারা ওই সময় যায় মোটরসাইকেল নিয়ে, এবং এই সিসিটিভি ফুটেজ আপনারা দেখবেন। যাওয়ার পরে তারা অফিসে ঢুকেই তারা আমার উপর আক্রমণ করে, কয় তোরে নিয়ে যাইতে হইব, উপর থেকে নির্দেশ, অনেকদিন ধরে তোরে খুঁজতেছি, আজকে পেয়ে গেছি বললে আমি তো আমার চেয়ারে বসেছিলাম কালারের পরে, কালারে ধরে টানতে টানতে তারা আমার অফিসে কিছু মারধর করে। তারপর তারা 6 তলা থেকে সিঁড়ি দিয়ে আমার টেনে হিস্ট্রে নিচে নামায়, এবং সিঁড়ি দিয়ে তারা যখন নামায় তারা আমাকে একটা গরু ছাগল পশু মনে এইভাবে নামায় না, তারা আমার কালার ধরে শেষ চাইতে আমার নামায়। আমার প্রায় 90 কেজি ওজন। এই মানুষটাকে তারা সিঁড়িতে লাঠি দিয়ে ফেলে দেয়, এক সিঁড়িতে আরেক সিঁড়ি আমি গড়ায় যাই। বাংলাদেশের সমস্ত চ্যানেলগুলোতে এই ভিডিওগুলো দেখানো হয়েছে। ওই সময় তারা আমারে অমানসিক নির্যাতন করে এবং একটা পর্যায়ে জামা কাপড় সব ছিঁড়ে ফেলে। তারপর তারা আমার মারতে মারতে নিচে নামাই, 6 তলার সিঁড়িতেই আমাকে এরকম করতে থাকে। মারার পরে তারা একটা সময় আমার এই যে সিঁড়িতে নিয়ে এইভাবে টাইনা ফালায় দেয়, দেয়ালের সাথে মাথা বাড়ি খায়, মেরুদণ্ডের আঘাত লাগে, এবং এখনো আমি দাঁড়াইতে পারি না, বসতে পারি না, সব দিক দিয়ে সমস্যা। আমার মেরুদণ্ডের পিছনের হাড়ে অনেক ফ্র্যাকচার দেখা দিছে। তারপর তারা আমার একটা বাংলোতে নিয়ে যায়। কোথায় এটা? ওই পূর্বাঞ্চল 13 নম্বর সেক্টরে তাদের একটা বাংলোতে আমাকে নিয়ে যায়। ওই ভিতরে ঢুকার পরে অনেক বড় দেয়াল প্রাচীর, এবং ওইটার ভিতরে রুম টুম একেবারে সব রেডি করা, একটা বাংলো বাড়ি আর কি। তখন ওইখানে যখন ওরা নিয়ে যায়, ওরা বলে যে থানায় নিয়ে যাইব। আমার গেটের সামনে অনেক দস্তাদস্তি হয়। তারা এখানে কিছু লোকজন এলাকার তারা বাঁচাইতে আসে, তারা পারে না তাদের কাছে। পরে তারা আমার একটা অটোতে উঠায় বলে থানায় নিয়ে যাও, থানায় নিয়ে। পরে থানায় না নিতে চাইয়া আমি তো অটোর মধ্যে আমার শোয়ায় ফেলি, আমার 2 হাত মাথা এক সাইডে আর 2 পা মাটিতে এক সাইডে, অটো রিক্সার মধ্যে আমি শুয়ে আছি। আমি যখন শুয়ে আছি তখন তারা আমার বুকে পাড়াদর ধরে আমার শোয়ায় রাখে। পরে থানায় নিবে বলে তারা ডাইন দিকে ইউটার্ন করে। পরে আমি বলতেছি তোরা বলে থানায় নিয়ে যাবি, আমার তাহলে এদিক কোথায় নিয়ে আসি? তোর আজকেই শেষ দিন, তোরা থানায় নেওয়ার জন্য আনছি, তোরা তো আমরা মেরে ফেলার জন্য আনছি। পরে ওরা আমার ওই বাংলাতে নিয়ে যায় আর বলে যে সব রেডি আছে, রেডি আছে, তাড়াতাড়ি সবাই যন্ত্র বার করতে বল, ওর জবাই করতে। তখন ভিতরে ঢুকার পরে ওইখানে আগে থেকে যারা ছিল তারা আমার ওইখানে একটু অনেক মারধর করে এবং আমারে ওইখানে চেয়ারে বসায়। পরবর্তীতে আমি পড়ে যাই, মারতে মারতে পড়ে যাই। তখন ওইখানে আগে থেকে একটা লোক ছিল, ওই লোকটা আমারে অনেক হেল্প করে। ওই লোকটা বলে যে এই তোমরা যা করতেছ এই লোকটা তো মারা যাবে, মোটা মানুষ এইভাবে ওনার উপর টর্চার করতেছ।
পরে আমি পানি পানি করে চিৎকার করি, ওরা আমার পানি দেয় না। পরে ওই লোকটা ভিতর থেকে যায় এক বোতল পানি না দেয়। পরে আমি বলি ভাই আমার একটু দূরে বসান, আমার দম যায় যায় অবস্থা। আমি কি ভাই আমার একটু দূরে বসান। তখন ওই লোকটা আমার ওইখানে বসাইয়া চেয়ারে একটা ফ্যানের নিচে নিয়ে যায় আমাকে পানি দেয় খাইতে। পানি খাওয়ার সময় তারা পানি খাওয়া শেষ, তখন আমার এই হাঁটুতে একজনে লাঠি দিয়ে আঘাত করতে থাকে, এবার একজন ডান সাইডের পিঠে। আমি তো এইভাবে বসছিলাম, ঠিক এইভাবে বসছিলাম, ডান সাইড থেকে আক্রমণটা করে। আমার হাতের এইগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপর ওই লোকটা আবার ওদেরকে শান্ত করে। আসলে বিষয়টা কি, পরে ওই লোকটার কাছে ওরা বলে যে সে আমলে আমাদের নামে মিথ্যা মামলা দিয়া আমাদেরকে জেল খাটাইছে, আমাদের টাকা খরচ করছে, এখন ওরে মেরে ফেলবো, নাই তো ও মামলা উঠায় নিবে এবং 70 লাখ টাকা আমাদেরকে চাঁদা দিবে। আমাদের যা খরচ হচ্ছে তার 2 গুণ 3 গুণ বেশি দিতে হবে। এগুলা বলে তারা এখানে, তখন আমি মৃত্যু ভয়, আমি বলতেছি তোরা যা বলবি আমি তাই মেনে নেব। আমার মৃত্যু ভয়, তখন আমার ভিতরে মৃত্যু ভয় চলে আসছে। যে তারা বলতেছে যে 8-10 মিনিট সময় তোমার হাতে আছে, এই 10 মিনিটের ভিতরে তুমি সিদ্ধান্ত দিবা কি হবে, 10 মিনিট পরে তোমাকে মেরে ফেলবে। তখন আমি বলতেছি যে তোমাদের সাথে তো আমার কোনো বিরোধ নাই, তোমরা একটা 11 বছর মেয়েরে দর্শন করে হত্যা করছো, ওইটার প্রতিবাদ করছি আমরা। আর ওইটার প্রতিবাদ করতে যে আজকে তোমরা আমার জীবন নিতে চাও, এছাড়া তোমাদের সাথে আমার কোনোদিন দেখাও হয় নাই, কথাও হয় নাই, কোনো ঝগড়াঝাটি হয় নাই। তখন তারা আমি কথা বলার পরে ওইখানে আরো কয়েকজন লোক ছিল, তারা আমার 2 গালে অনেকগুলো আঘাত করে, কিল ঘুষি মারে, থাপ্পড় মারে, মাথার চুল ধরে টানাটানি করে, এবং ভিতর থেকে তারা বলতেছে যে অস্ত্রটা নিয়ে এখনই তাদের শেষ করে দিই, গুলি করে দিই, এরকম বলে আমার ভয় দেখাইতে থাকে। ওই সময় মোটামুটি ভালো একটা টাইম হয়। আমার লোকজন যারা ছিল তারা সেনা ক্যাম্পে খবর দেয়। তখন সেনা ক্যাম্পের সেনাবাহিনীর তৎপর শুরু হয়ে যাওয়ার পরে সেনাবাহিনী ওদেরকে ফোন করে। ফোন করার পরে ওরা দিক বিদিক না পাইয়া ওরা থানা থেকে দূরে যাওয়ার নির্দেশ আছে, উপর থেকে দূরে নেওয়ার নির্দেশ আছে। পরে সেনাবাহিনী বলে যে তোমাদের তো ধরার কোনো রাইট নাই, প্রশাসন দেখবে, তোমরা আমাদের কাছে ওদের সারেন্ডার করো। তখন ওরা বলে যে না, আমরা আপনাদের কাছে সারেন্ডার করবো না, আমরা ওদেরকে পুলিশে দেব। এই কথা বলে ওরা ওই বাসা থেকে, যে সেনাবাহিনী বলছে ঠিক আছে আমরা আসতেছি, এই কথা বলার পরে ওরা একটা সিএনজি নিয়ে আমার এই সিএনজিতে উঠাইয়া 2 সাইডে 2 জন নিয়ে এই থানা অভিমুখে রওনা হয়, কি বুঝেন। কিন্তু থানা অভিমুখে রওনা হয় না, অন্য রাস্তা দিয়ে সেনা ক্যাম্প পার হইয়া 2 নম্বর সেক্টরে যখন যায় তারা, তখন তাদের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হয়। এই দ্বন্দ্বটা তৈরি হয় 2 গ্রুপ। তো এখানে ওরা যে গ্রুপে ভাড়া করে নিছে আসামিরা, তাদের সাথে যারা ছিল তাদেরকে বলছে যে একটা মব সৃষ্টি করে ওর কাছ থেকে অনেক টাকা চাঁদা আদায় করবো বা বাটোয়ারা করে নেব, আর ওদের টার্গেট হইলো যে মামলা উঠাই নিব। কিন্তু ওরা যখন 2 নম্বর সেক্টরে যাওয়ার পরে ওরা গাড়ি যখন এই জঙ্গলের ভিতরে নিতে থাকে, তখন বলে যে ওরা এখানে মেরে ফেলি, উপর থেকে নির্দেশ ওর মেরে লিখতে, ওরা থানায় দন যাবো না, থানায় দিলেও ছুটে যাবো। আরেক গ্রুপ বলতেছে যে তোরা বললি যে টাকা পয়সা উদ্ধার হইব, এখন তোরা মাইরা লওয়ার জন্য, থানায় দেওয়ার জন্য, এরকম তো কথা ছিল না। এইটা নিয়ে তাদের ভিতরে একটু টাইমটা ওয়েস্ট করে তারা, আর কি অনেক বাকবিতনটা হয়। এক গ্রুপ বলে যে না আমরা এটার সাথে জড়াবো না, আরেক গ্রুপ বলে না ওরা মেরেলাম, আর আরেক গ্রুপ বলতেছে যে না আমাদের টাকা দেওয়ার কথা, টাকা আদায় করবা তোমরা, তাহলে এখানে মেরে ফেলার কথা ছিল না। এইগুলা নিয়ে তারা, কিন্তু আমার সামনেই সব হইতেছে, আমার সামনেই, কিন্তু আমি নিরুপায়, আমি কিছু বলতে পারতেছি না। ওইখানে যেই সিএনজিতে উঠাইছে ওই সিএনজি গুলা খুব ভয় পাইতেছিল, যখন মেরে লওয়ার কথা বলতেছে তখন সিএনজি গুলা বলতেছে যে আমি বাগানের ভিতরে যাবো না, ওনারা নিয়ে যান। তখন ওরা অনেক টানাটানি করে আমার সিএনজিতে বার করার জন্য, আমার আর বের করতে পারে না। আমি অনেক চেষ্টা করে সিএনজিতেই করি, পরে চিল্লাচিল্লি করি, বাঁচাও বাঁচাও করে সিএনজি গুলা, তখন সিএনজি গুলারা ওরা একটু মারধর করে, মারধর করার পরে সিএনজি গুলার কয় তাহলে ঘুরা ওদিকে যা। এই যেমন ওরা নিয়ে আমারে খালি ঘুরতে থাকে আর কি, ওই সিদ্ধান্তহীনতায়। আর ওই যে কাছে অস্ত্র ছিল সে ছিল একটু পিছে, এই জন্য হয়তো আল্লাহ আমার জীবনটা বাঁচাইছে। আর ওদের সাথে ওই সময় কিছু দেশি অস্ত্র ছিল,
ওটা দিয়ে আঘাত করে তারা। এবং যেটা অস্ত্র বলতে যেটা আমরা রাইফেল বা পিস্তল বুঝি, ওইটা যার কাছে ছিল সে ছিল একটু পিছনে আর কি। এই জন্য তারা ওই সময় হয়তো আমার গুলিটা করতে পারে নাই, 10 মিনিট টাইম দিছে। এখন আমার যে কথাটা, যে তখন ওইখান থেকে আমাকে সেনাবাহিনী এবং পুলিশ আমাকে বাসায় আর কি সেভ করে এবং 6 জনের অ্যারেস্ট করে, আর বাকিগুলা পালায় যায়। কিন্তু এইখানে যে জিনিসটা এখন অ্যারেস্টটা করলো কেমনে? অ্যারেস্টটা করলো, ওরা কি পুলিশ সেনাবাহিনী এসে ঘিরে ধরছিল নাকি ওনারা গিয়েছিল আপনাকে দিতে? ওরা তো আমাকে নিয়ে ঘুরতেছে, ওদের এক বড় ভাই আসবে বলতেছে, বড় ভাই আসতেছে, বড় ভাই আসতেছে, বড় ভাই আইসা এটার ফয়সালা দিবে। এখন আমার বলতেছে, আমি ঠিক আছে, যেখানে যেতে চাই আমি যেতে রাজি। থানায় নিবা, থানায় যেতে রাজি আছে, বড় ভাইয়ের কাছে নিবো। বড় ভাই ওরা করলো, বড় ভাইয়ের ফোনে কথা বললো যে ভাই ও 70 লাখ টাকা দিবে স্বীকার করছে, আর হইলো মামলা উঠাই নিব স্বীকার করছে, আপনার কাছে নিয়ে যেতেছে, আপনার কাছে নিয়ে যেতেছে। থানায় নেওয়ার জন্য ওরা আমারে নেয়নি। পরবর্তীতে এক জায়গায় যাই, ওরা দাঁড়াইয়া ওই ফোনে কথা বলতেছে আর কি। পরে আমি সিএনজি ড্রাইভারের বললাম যে ভাই তাহলে আপনি দেখছেন তো আমার একটু পানি খাওয়ান। পরে সিএনজি ড্রাইভার পানি দেওয়ার পর ওরা রাগারাগি করে। পরে সিএনজি ড্রাইভার বলে যে ভাই একটা মানুষ মারা যাচ্ছে, তার পানিও দিব না আমরা। তখন পানি দেয়, ওরা একটু পাশে সরে যায়, কথা বলে। পরে আমি সিএনজি ড্রাইভারের বললাম যে ভাই থানা আনতে কতটুকু, ভাই কাছাকাছি। আমি কই দেখেন কোনোভাবে একটু আগাম যায় কিনা। তখন সিএনজি ড্রাইভার বলতেছে যে যে ওরা তো আমারও মারি ফেলবো তাই। পরে আমি সামনে পুলিশ দেখা যাচ্ছে, রোডে পুলিশ দেখা যাচ্ছে। পরে যখন আমি পুলিশের সিএনজিটা খুলছে, আমি ড্রাইভারের বললাম যে আপনি গেটটা, ওই ভিতরের লকটা খুলে দেন, গেট আটকান তো, গেটটা খুলে দেন। পুলিশরা আসতেছে, কাছাকাছি আইলে আমি জানি করতে পারি। তখন ড্রাইভার ভিতরে থেকে, উনিও ভিতরে আমিও ভিতরে, ওই সিএনজির গেটটা খুলে দেয়। তখন পুলিশ যখন দেখা গেছে সিএনজি দেখা যাচ্ছে, তখন আমি এর থেকে লাভ দিই আর কি, সিএনজি থেকে লাভ দিই। পরে বাচ্চা বাচ্চা কই, পরে পুলিশ করে আমার রেস্কিউ করে। সাথে সাথে পুলিশ আমার বলে যে ভাই কি হয়েছে। আমি কি ভাই আমার একটু থানায় নিয়ে যান, আমি বলতেছি এখানে কিছু বলতে। পুলিশ বলতেছে আপনার কি মারধর করছে না? আমি কি আমার আগে থানায় নেন, তারপরে পরে থানায় যাওয়ার পরে এই বিস্তারিত ঘটনা তারা জানার পরে, ওই যে সাথে যেগুলা ছিল প্রায় 12-13 জন বা 15 জন, হ্যাঁ, তখন ওরা পালায় যাওয়ার চেষ্টা করে আর কি। আর ওসি সাহেব যে সেকেন্ড অফিসার এখানে বিশাল একটা ভূমিকা পালন করে, থানার তদন্ত ওসি স্যার। আমি মনে করি যে আমি বেঁচে থাকার আমার বেঁচে থাকার ফেরিস্তা সেনাবাহিনী যদি ওই সময় সাথে সাথে না করতো, তাহলে তোরা আমার এই বাংলা বাড়িতে মেরে ফেলতো, আমার ওইখানে তার বের করেন। আর দ্বিতীয়ত তখন আমার যে পুলিশ আমার সেভ করছে, যেটা এখানে ওসি স্যার সাথে তারা কথা বলছে, তো ওসি স্যার ওই সময় সাথে সাথে অ্যাকশনে যাওয়ার কারণে আমার জীবনটা রক্ষা পাইছে। এখন তার আসামি হয়েছে 6 জন ধরা পড়ছে, এই 6 জন ধরছে, আর বাকিগুলা বাহিরে আছে। আপনি ওই সময় বুঝতে পারতেছিলেন যে আপনি বাইচা ফিরতে পারবেন যখন নিয়ে গেছে? না, আমার তো বেঁচে থাকার কোনো আশা ছিল না। যে অবস্থা, আর ওরা এর আগে অনেকগুলো ঘটনা করছে, ওদের কাছে একটা মানুষ মারার কোনো ব্যাপার না। আমি বিশ্বাসই করি না। আমি খেলে আল্লাহরে কইতেছি, আল্লাহ আমি সারা জীবন কোনো ক্ষতি করি নাই মানুষের, আল্লাহ তুমি এই সন্ত্রাসীরা আমার মৃত্যু দিবে, তুমি আমার একটা সহজ মৃত্যু দাও, আল্লাহ আমার সম্মানজনক মৃত্যু দাও। আমি আল্লাহর কাছে একটা কথাই কইতেছি বারবার, আল্লাহ তুমি আমার বাঁচাও, আমার মৃত্যু দিলে আল্লাহ ভাবে মৃত্যু দিও না আমারে। আমি এই কথাটাই বারবার বলতেছি, আর মনে মনে আল্লাহরে ডাকা ছাড়া তারা আমার সঙ্গে কেউ নাই। তারা আমারে ওইখানে বারবার বলতেছে তোর হাত কাটবো, পা কাটবো, তোর চবকেরা মারবো। একটা সময় পরে আমি বাঁচার আশায় হারিয়ে ফেলি, এবং তারা অনেক অত্যাচার করে ওইখানে আমার এরকম জায়গায় আঘাত করে যেটা বলার অপেক্ষা রাখে না। তারা ওইখানে যখন আমার অফিস থেকে নিয়ে আসে, ওইখানে আমার মেয়ের জামাই ছিল,
তারপর আমার ভাগিনা ছিল, আমার অফিসের স্টাফরা ছিল। শুক্রবার দেখে তারা কম ছিল লোকজন, এই জন্য তারা আক্রমণ করতে পারে। এই সবার সামনে তারা আমারে, আপনারা দেখছেন সিসিটিভি ফুটেজে, যে তারা আমার জামা কাপড় খুলে ফেলে, এমনকি প্যান্টও আমার থাকে না সাথে। এরকম একটা অবস্থা তারা আমার করছে ওখানে মারতে মারতে। তাহলে আমার কি অপরাধ ছিল? আমি তো একটা শিশু নির্যাতন, একটা 11 বছর মেয়েরে রমজান মাসে ধর্ষণ করছে, এই হত্যার প্রতিবাদ করতে যে আজকে আমি এত বড় ভিকটিম হইলাম। আজকে আমার জীবনের কোনো নিরাপত্তা নাই, আমার ফ্যামিলি নিরাপত্তা নাই। আজকে আমার অফিস ছেড়ে, বাসা ছেড়ে আমি পালিয়ে বেড়াচ্ছি। এখন তারা জামিনে বের হয়ে আসা, তারা ওপেন ডিক্লেয়ার দিছে যে 7 দিনের ভিতরে মেরে ফেলবে আমাকে। এখন আমি নিরুপায়, আমি কোথায় যাব? আমি প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরতেছি, ওই নেতৃস্থানীয় যারা আছে তাদের দ্বারে দ্বারে ঘুরতেছি। আমি তো কোথায় যাব? আমি কোনো কুলকিনার খুঁজে পাচ্ছি না। আর এখন আমার জীবন নিরাপত্তাহীনতায় আমি ভুগতেছি। আমি পূর্বাচলে 2 দিন গেছি, এরপরে এই 2 দিনই আমার পিছনে মানুষ লেগে গেছে, মোটরসাইকেল দিয়ে মহড়া দিতেছে। তখন আমি আর গাড়ি থেকে বের হয়ে নেই। বের হইয়া একটা দাওয়াতে গেছিলাম, পূর্বাচল একটা বিয়ের দাওয়াতে গেছিলাম। ওইখানেও যাই দেখি যে নতুন লোকজন আমার ঘিরে ধরতেছে। তখন আমি দাওয়াত না খেয়ে ওখান থেকে পালিয়ে চলে আসছি। এখন আমার কথা হইল যে বাংলাদেশের বর্তমান সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমার দাবি, আমি এটা সঠিক বিচার চাই, এবং আমি আমার পরিবারের নিরাপত্তা চাই, এবং সন্ত্রাসীদের বিচার চাই। আর এখানে যেটা তারা এখন রাজনীতির যে টানাপোড়েনটা চলতেছে, এই টানাপোড়েনের কারণে তারা, এই সন্ত্রাসীরা আমাদের কাছ থেকে এই সুযোগটা নিতেছে। এখন উপরের লেভেলের যারা নেতা আছে তারাও তাদেরকে কিছু বলতেছে না। হয়তো অনেকের দল ছোট হয়ে যাব, অনেকের দল ভারী হবে, সেটা হলো তাদের বিষয়। কিন্তু আমার কথা হলো যে আপনাদের রাজনীতির কোন দল পরে আমাদের জীবন কেন শেষ হবে? আপনারা কেন একজন মাদক ব্যবসায়ী, একজন খুনি, দর্শনকারী আপনার দলে নিতে হবে? বাংলাদেশে কি ভালো মানুষের এতই অভাব হয়ে গেছে যে তারা এই সন্ত্রাসীদের নিয়ে চলতে হবে? বাংলাদেশ থেকে কবে এই রাজনীতির শেষ হবে? আজকে আমরা যারা 33% মানুষ রাজনীতির বাহিরে, আমরা ব্যবসা করি, যে প্রশাসনে কাজ করি, যার যার পেশায় সে কাজ করি, তাহলে আমরা রাজনীতি করি না বললে আমরা কি বাংলাদেশের মানুষ না? আমাদের কি বাংলাদেশে বসবাস করার কোনো অধিকার নাই? আমরা কি বাংলাদেশের ভোটার না? আমাদের ভোট কি রাজনৈতিক দলের কাজে লাগে না? রাজনীতি করেন না করেন সেটা কিছু না, মানুষ হিসেবে সবারই নিরাপত্তার অধিকার আছে। আপনি রাজনীতি করেন, আমি রাজনীতি করি, এটা কিছু যায় আসে না। বা আপনি করেন না, আমি করি না, কিছু যায় আসে না। নিরাপত্তা তো আমাদের সবার, এবং এটা রাষ্ট্রের দায়িত্ব, যদি সত্যি কার্যকর রাষ্ট্র থাকে। বাট মানে আমি জানি না আমি আপনার জন্য কি সমাধানের কথা বলবো। এখন তো এরকম হয়েছে যে মানে আমার মৃত্যুটাও যদি ক্যামেরার সামনে না হয়, এটা নিয়ে যদি আন্দোলন না হয়, আমার মৃত্যু বিচার হবে না। ব্যাপারটা তো সেটা দাঁড়াইছে। জি, এই যে গত 2 দিন আগের যে ঘটনা ঘটে গেছে মিটফুডে, আজকে সবাই দেখছে, ফুটেজ আসছে, এই ওনারা মেরে ফেলার কারণে তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। আজকে আমি মারা যায় না এই বিদায় কেউ আমার পাশে দাঁড়াচ্ছে না। তার চেয়ে বড় কথা, মরে গেলেও যদি আপনার ভিডিও না থাকে, ভাইরাল না হয়, কোনো বিচার নেই। ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে। জাতির কাছে আমার প্রশ্ন, আমরা যারা সাধারণ মানুষ আছি, সাধারণ ব্যবসায়ী আছি, তাহলে তারা কি এই ব্যবসা পরিচালনা করতে পারবো না? আমাদের কি এই দেশে বাঁচার কোনো অধিকার নাই? আমরা কি রাজনীতির বাহিরে যারা আছি তাদের কি কোনোই মূল্যায়ন হবে না? হ্যাঁ, রাজনীতিবিদদের কি আমাদের ভোটের প্রয়োজন নাই? তারা কেন আমাদেরকে সাপোর্ট করতেছে না? কেন বাংলাদেশের মানুষ আজকে এত কষ্ট তারা পাইতে থাকবো? আমাদের উপরে কেন এত অত্যাচার হবে? যখন যে দলই ক্ষমতায় আসুক, সবসময় নিরপেক্ষ ব্যক্তি যারা থাকে বা আমরা যারা ব্যবসায়ী আছি তাদেরকে অপোজিট সাইডে তারা ঠেলতে চায়। তারা কেউ আমাদেরকে নিজেদের মানুষ মনে করতে পারতেছে না। আমাদের ভোট দিয়ে কিন্তু আপনারা এমপি মন্ত্রী হন, সরকার গঠন করেন, তাইলে আমাদের উপরে এত অত্যাচার কেন? বাংলাদেশের মানুষের কাছে আমার একটাই জিজ্ঞাসা,
যে আমাদের কি বাঁচার অধিকার নাই? আমরা কি সুন্দর মতন পরিবার নিয়ে বাঁচতে পারবো না?